বন্ধুরা, আমি ঝর্ণা। আপনারা দেখছেন ঝর্ণা তুষার ব্লগস চ্যানেল। আজ আমার ভিডিওতে থাকছে বাহারি চন্দ্রমল্লিকা নিয়ে অনেক অজানা তথ্য। আমি কিভাবে চন্দ্রমল্লিকার মাদার গাছ সংরক্ষণ করেছিলাম, তারপরে রয়েছে মাদার গাছের ডাল থেকে চারা তৈরি, মাদার গাছের শাখার থেকে চারা তৈরি, চারার প্রতিস্থাপন, ফুল ফোটার আগে এবং পরে চন্দ্রমল্লিকা গাছের যত্ন, এই গাছের মাটি, খাবার দাবার, জল, পরিবেশ ইত্যাদি। তো আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আমার ছাদে বাগান করা সত্যি সার্থক হবে। নানা রকম রাসায়নিক সার বা গাছ ঝাঁকড়া করার জন্য বারবার পিঞ্চিং করা বা কলিশুদ্ধ ডগারাংশ কেটে দেওয়া, এসব কিন্তু আমি কিছুই করিনি। শুধুমাত্র প্রতিস্থাপন করেছি চারাগুলো তুলে নিয়ে, আর নিজের হাতে যে সেই চারাগুলো আমি করেছিলাম তাতে করে কোনো অংশে কিন্তু ফুল কম ফোটেনি। আপনারা যদি এইভাবে সহজ উপায়ে বা সহজ পরিচর্যায় এত সুন্দর ফুল পেতে চান তাহলে আমি আপনাদের সঙ্গে আছি। সিজনে বাজারে চন্দ্রমল্লিকার চারা অ্যাভেলেবেল থাকে, তো এই ফুলের অনেক ভ্যারাইটি আছে। আপনারা ইচ্ছে মতো চারা কালেকশন করতে পারেন। তবে সেই ছোট্ট টবের একরত্তি চারা বাড়িতে এনে কিভাবে লালন পালন করবেন সেই সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে তাহলে হয়তো একটি গাছে যতটা সরু ডাল থাকবে ঠিক ততটা ফুল হয়ে গাছটা একসময় মরে যাবে। আর যদি মাদার গাছের ডাল কেটে চারা তৈরি করেন, নয়তো বীজ থেকেও চারা তৈরি করতে পারেন। তবে আমার মনে হয় আজ আমি যে পদ্ধতিগুলো দেখাবো বা বলবো, এসব পদ্ধতি অবলম্বন করলে আপনারা অনেক উপকৃত হবেন বা অনেক কম ঝামেলায় এত সুন্দর চন্দ্রমল্লিকা ফুল পেয়ে যাবেন। এই টবের গাছগুলো আমার গত বছরের, আমি এগুলো সংরক্ষণ করে রেখেছিলাম। এই 4টে টবের মধ্যে অনেকগুলো ভ্যারাইটি চন্দ্রমল্লিকা আছে। তো এগুলো আমি বর্ষার সময় একদম ভিজতে দিইনি, ছায়ার মধ্যে রেখেছিলাম। তো বর্ষার পরে যখন বৃষ্টি কমে গেছে তখন আমি বাইরে এনেছি। তো সেখান থেকে প্রচুর ব্রাঞ্চ বেরিয়েছে বা অনেক শাখা প্রশাখা বেরিয়েছে। তো সেখান থেকে কিছু শাখা প্রশাখা আমি 4 ইঞ্চি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এবং সেই পাতাগুলো যেগুলো পুরনো পাতা ছিল বা পচা কোনো পাতা থেকে থাকলে আমি সেগুলো ফেলে পরিষ্কার করে নিয়েছি। তার আগে বন্ধুরা, এই কাটারটাকে আমি অবশ্যই স্যানিটাইজ করে নিয়েছি। আপনারাও কাটারটাকে স্যানিটাইজ করে নেবেন, অথবা যে পাত্রে আপনারা বসাবেন সেটা কিন্তু একটু ভালো পরিষ্কার করে রোদ দিয়ে শুকিয়ে নেবেন। তো এই ডগাগুলো ছিঁড়ে কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রাখা হলো। আর এখানে আপনারা জানেন আমার সঙ্গে থাকে তুষার। তো তুষার এই বেডটা তৈরি করে নিচ্ছে একটা পরিষ্কার ট্রের মধ্যে। এগুলো হচ্ছে পরিষ্কার বালি, আপনারা নদীর বালি নিতে পারেন। তো আমার এখানে বাড়ি তৈরি করার যে বালিগুলো ছিল সেগুলো আমি বারবার ধুয়ে জল পাল্টে ধুয়ে পরিষ্কার করে অল্প শুকিয়ে রেখে দিয়েছিলাম অনেকগুলো বালি। সেখান থেকে আমি পরিমাণ মতো নিয়ে এসেছি এবং বালিগুলোকে জল দিয়ে আবারও ধুয়ে নিয়েছি, যাতে বালিগুলো ভেজা থাকে কিন্তু বালিগুলো যেন ঝরঝরে থাকে। তো বন্ধুরা, চন্দ্রমল্লিকার ডগাগুলো 4 ইঞ্চি লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছিল। আপনারা চাইলে আরেকটু লম্বাও রাখতে পারেন। তো সেগুলোর মধ্যে তুষার এখন রুট হরমোন লাগিয়ে নিচ্ছে। রুট হরমোন হচ্ছে, এটা রুট হরমোন লাগিয়ে ডাল বসালে খুব তাড়াতাড়ি শেকড় এসে যায়। আপনারা চাইলে এই রুট হরমোনটা বাজার থেকে কিনে আনতে পারেন। তো এটা ঘরে থাকলে খুবই ভালো, যখন তখন আপনারা এটা লাগিয়ে ডাল বসালে খুব তাড়াতাড়ি শেকড় এসে যায়। এই রুট হরমোনের পরিবর্তে এখানে অ্যালোভেরা জেল কিংবা মধু ব্যবহার করতে পারেন, অথবা এই চন্দ্রমল্লিকার ডালগুলো শুধু বসানো যায়, কিন্তু তাতে করে শেকড় খুব ভালো আসে না, আর অনেক দিন পরে শেকড় আসে। তো এই পদ্ধতি অবলম্বন করে কমপক্ষে 5 থেকে 6 দিনের মধ্যেই এগুলোর মধ্যে শেকড় এসে যায়। কিন্তু শেকড় এসে গেলেও তৎক্ষণাৎ এগুলো নিয়ে প্রতিস্থাপন করা যাবে না, কমপক্ষে 20 দিন অপেক্ষা করতে হবে, তারপরে এগুলো তুলে প্রতিস্থাপন করতে হবে। তো এগুলো বালিতে বসিয়ে দেওয়া হচ্ছে, আর বালির মধ্যে আগে থেকে একটু গর্ত করে নেওয়া হয়েছিল। আগে থেকে একটু গর্ত করে নিলে ডালগুলো বসানোর সময় রুট হরমোনটা মুছে যাবে না, সেই জন্যই আগে থেকে একটু গর্ত করে নিলে ডালগুলো বসাতে অনেকটাই সুবিধে হয়। তো ডালগুলো বসানোর পর একটু বালিগুলো চেপে দিতে হবে, আর ট্রেটা একেবারে ঠান্ডা জায়গায় রাখতে হবে। রোদেও দেওয়া যাবে না, আবার বৃষ্টির জলেও ভেজানো যাবে না। যেহেতু বালিগুলো আমি ভিজেই ডালগুলো বসিয়েছি, তাই ওই ভেজা বালিতেই কিন্তু 5 থেকে 7 দিনের মধ্যে শেকড় এসে যাবে। তো 5-7 দিন পরে বালিটা যখন শুকনো হয়ে আসবে তখন আমি উপর থেকে স্প্রে করে অল্প করে জল দেব। তো এখানে পাত্রটা ড্রেন সিস্টেম নিতে পারেন অথবা ড্রেন সিস্টেম না নিতে পারেন, কারণ এখানে যেহেতু আমি ট্রে ভর্তি করে জল দেব না, সেই জন্য এখানে ড্রেনেজের কোনো ভূমিকা নেই। খোলামেলা ছায়া জায়গায় 20 দিন থাকার পর আজ কিন্তু ট্রের মধ্যে থেকে সেই কাটিং ডালগুলো তুলে দেখা হচ্ছে। তো খুব সুন্দরভাবে শেকড় হয়ে গেছে এবং এগুলো এখন তুলে প্রতিস্থাপন করার উপযুক্ত হয়ে গেছে। তো
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি যে পাতাগুলো শুদ্ধ আমি ডগাগুলোকে বসিয়েছিলাম সেই পাতাগুলো কিন্তু নষ্ট হয়ে যায়নি, সেই পাতাগুলো আবার সতেজ হয়ে উঠেছে আর খুব সুন্দরভাবে শেকড় হয়েছে। তো 5-7 দিন পরে এগুলো থেকে শেকড় এসে গেছিলো, কিন্তু তখন কিন্তু তুলে প্রতিস্থাপন করলে গাছগুলো বা চারাগুলো মরে যেত। তো এখন কিন্তু শেকড়গুলো শক্তপোক্ত হয়েছে, আজকে প্রায় 20 দিন। তো 20 থেকে 25 দিনের মধ্যেই এগুলো তুলে প্রতিস্থাপন করবেন। তো প্রতিস্থাপন করার আগে অবশ্যই বালিগুলো এইভাবে ঝেড়ে ঝেড়ে শেকড় থেকে ফেলে দিতে হবে। আর বন্ধুরা বালিগুলো দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে বালিগুলো কতটা ঝরঝরে শুকনো শুকনো ছিল। এগুলো কিন্তু বেশি ভেজা ভেজা অবস্থায় রাখবেন না, তাহলে কিন্তু শেকড় পচে যাবে বা ফাঙ্গাস লেগে যাবে। তো বন্ধুরা পরবর্তী ধাপে চন্দ্রমল্লিকার আরও কিছু ডগা নিয়ে আমি সেমভাবে আরেকটা ট্রের মধ্যে প্রতিস্থাপন করেছিলাম। তো দেখুন বন্ধুরা, হঠাৎ করে বৃষ্টি হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি। তো ট্রে ভর্তি হয়ে জল জমে আছে। তো আমি যেহেতু ট্রের মধ্যে কোনো ড্রেন সিস্টেম রাখিনি, তো জলে একদম ভরে গেছিলো। তো কিছু করার নেই, জলটা তুষার ভালোভাবে নিংড়ে নিয়েছে। তারপরও বালিগুলো যেহেতু ভেজা ছিল, তাই ওখানে কাপড় ডুবিয়ে ডুবিয়ে, সুতির কাপড় ডুবিয়ে ডুবিয়ে জলগুলোকে ভালো করে শুকিয়ে নিচ্ছে। তো তাতে কোনো অসুবিধা হবে না, দেখবেন গাছগুলো ঠিক আগের মতোই চারায় পরিণত হবে। তো এগুলো দেখুন বন্ধুরা, প্রথম ধাপে আমি যে চারাগুলো তৈরি করেছিলাম সেগুলো আমি এতগুলো টবের মধ্যে প্রতিস্থাপন করেছি। তো সেগুলো থেকে এখন কলি চলে এসেছে। তো কলি চলে এসেছে, এই অবস্থায় কিন্তু গাছকে কিন্তু কিছু খাবার দেওয়া প্রয়োজন। তো বন্ধুরা, আমি যখন টবের মধ্যে প্রথম ছোট ছোট চারাগুলোর প্রতিস্থাপন করেছিলাম, তখন টবের অর্ধেকটা পর্যন্ত মাটি দিয়েছিলাম। অতিরিক্ত সার মেশাইনি, সাধারণ মাটির সাথে সামান্য গোবর সার মিশিয়ে আমি চারাগুলোর প্রথম অবস্থায় প্রতিস্থাপন করেছিলাম। তো এখন যেহেতু কলি আসতে শুরু করেছে, তো গাছকে এখন খাবার দেওয়া খুবই প্রয়োজন। তো আমি এখানে কিছু লিকুইড খাবার দিয়েছি, আর মাটির সাথে আবারও কিছু কম্পোস্ট সার মিশিয়ে আমি এবারে টবটাকে কিন্তু ভর্তি করে ফেলেছি। 2 ইঞ্চির মতো ফাঁকা রেখেছি, যেন তরল খাবারটা আমি যখন ব্যবহার করব সেটা টবের মধ্যে থাকতে পারে। 5 লিটার মতো সর্ষের খোল পচা জলের সাথে আমি 1 মুঠো এনপিকে 10-26-26 মিশিয়ে এই গাছগুলোকে 15 দিনে একবার মাত্র ব্যবহার করেছি, আর অন্য সময় শুধুই জল দিয়েছি। এই তরল খাবারটার মধ্যেই রয়েছে গাছেদের বেড়ে ওঠা এবং ফুল ফল ফোটানোর পর্যাপ্ত উপাদান। চন্দ্রমল্লিকার ফুল ফোটার আগে কলি অবস্থায় সেই কলিগুলো অনেক দিন একই রকম অবস্থায় থাকে। বাইরে থেকে দেখে মনে হয় যেন কলিগুলো বড় হচ্ছে না, একই রকম রয়ে গেছে। তো কয়েকদিনের মধ্যেই চন্দ্রমল্লিকা গাছগুলো পুরোটাই ঝোপালো হয়ে গেছে, প্রচুর ব্রাঞ্চ বেরিয়েছে, আর এক একটা অনেক বড় বড় ফুল হয়েছে। তো এইভাবে ফুলের ভারে গাছগুলো কিন্তু ঢলে ঢলে পড়ে যাচ্ছিল। মাঝখানে শক্ত কাঠি গেঁথে দিয়ে ভালো করে গাছগুলোকে বেঁধে দিতে হয়েছে, তা না হলে গাছগুলো একেবারে ঢলে ঢলে এদিক সেদিক পড়ে যাচ্ছিল। আপনারা দেখেছেন কয়েকটা মাদার গাছ ছিল, যেখান থেকে কেটে কেটে আমি নতুন চারাগুলো তৈরি করেছি। তো সেই গাছগুলোতেও প্রচুর প্রচুর ফুল ফুটেছে। তো আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে চন্দ্রমল্লিকা গাছের শাখার থেকেও চারা তৈরি করা যায়। শাখার বলতে চন্দ্রমল্লিকা গাছের গোড়া থেকে যে চারাগুলো তৈরি হয় সেটাকে শাখার বলে। তো আমার চন্দ্রমল্লিকা গাছগুলোতে কোনো শাখার ছিল না, হয়তো একটা কি দুটো ছিল। তো আমি এই শাখারগুলো ছাড়া, দেখতেই পেলেন আমি ডাল থেকেই চারা তৈরি করে ফেলেছি। কাঠি গেঁথে দিয়ে সাপোর্ট বেঁধে দেওয়া একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ চন্দ্রমল্লিকার ফুলগুলো খুব সহজেই ছিঁড়ে যায়। প্রত্যেকটা গাছ কিন্তু ফুল সানলাইটে বসানো আছে, আর এখন যেহেতু অত্যাধিক রোদের তাপ নেই, রোদের তাপ এখন কম, এখন ডিসেম্বর মাস পড়ে গেছে। তো এই ফুলগুলো কিন্তু অত্যধিক তাপ না পেলে আর বৃষ্টি না হলে অনেক দিন ফুলগুলো খুব সুন্দরভাবে গাছের মধ্যে ফুটে থাকে। তারপর আস্তে আস্তে রঙটা একটু ডিসকালার হয়, তারপরে আস্তে আস্তে ফুলগুলো শুকিয়ে যায়। আর এই ফুলের মধ্যেই কিন্তু চন্দ্রমল্লিকার বীজ লুকিয়ে থাকে। তো ফুলগুলো যখন শুকিয়ে যায় তখন থেকে ইচ্ছে করলে বীজ সংরক্ষণ করা যাবে। তো আমি কিভাবে বীজ সংরক্ষণ করব না করব সেগুলো পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। শীতের বাগানে চন্দ্রমল্লিকা গাছ না থাকলে যেন বাগানটাই অসম্পূর্ণ থেকে যায়। তো দেখুন বন্ধুরা, প্রচুর ফুল ফুটেছে, আর আপনারা দেখতেই পেলেন কত সহজভাবে, কত সহজ পদ্ধতিতে আমি মাদার গাছ থেকে চারা কাটিং করে একটা ছোট্ট মোট্ট চন্দ্রমল্লিকার বাগান করে ফেলেছি। তো বন্ধুরা, এত সুন্দর ফুল দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোনো জিজ্ঞাসা থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন সকলেই, ধন্যবাদ।